আজকে আমরা একাডেমিক ক্যামব্রিজ 12 রিডিং টেস্ট 6 বা রিডিং টেস্ট 2 একাডেমিক টেস্ট 12 এর পরের টেস্টার প্রথম প্যাসেজ পেজ নাম্বার 36। সবাই ক্যামব্রিজ 12 এর পেজ নাম্বার 36 এই বইটা বের করি। দেখেন হেডিং এ কি বলা আছে, দ্য রিস্ক এগ্রিকালচার ফেসেস ইন ডেভেলপিং কান্ট্রিজ। দ্য রিস্ক এগ্রিকালচার ফেসেস, ঝুঁকি সমূহ যেগুলোতে কিনা এগ্রিকালচার কৃষি ক্ষেত্র সম্মুখীন হয়, যে ঝুঁকিগুলোতে কৃষি সমূহ সম্মুখীন হয় ইন ডেভেলপিং কান্ট্রিজ, উন্নয়নশীল দেশ সমূহে বা উন্নয়নশীল দেশে কৃষি ক্ষেত্রে যে ঝুঁকির সম্মুখীন হয়। এরপর দেখেন এই লাইনটার সাথে হেডিংই বলা আছে সিনথেসিস অফ অ্যান অনলাইন ডিবেট। সিনথেসিস মানে সমন্বয় বা একসাথে করা। অনলাইন ডিবেট, অনলাইনে ডিবেট হয়েছিল সেগুলোর একসাথে করে এই কথাগুলো বলা আছে। জাস্ট আমরা এখান থেকে আইডিয়া নিলাম। তাহলে চলুন এখন আমরা প্যাসেজে চলে যাই। প্যারাগ্রাফ এ, টু থিংস ডিস্টিংগুইশ। ডিস্টিংগুইশ মানে পার্থক্য করা, পৃথক করা। দুটি বিষয় পার্থক্য করে ফুড প্রোডাকশন, খাদ্য উৎপাদনকে, ফ্রম অল আদার প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস, অন্য যত ধরনের উৎপাদনশীল কর্মসমূহ রয়েছে এগুলোর মধ্যে দুইটা জিনিস ফুড প্রোডাকশনকে পৃথক করে রাখে বা দুইটা জিনিস ফুড প্রোডাকশনকে আলাদা করে। দেখেন আমি সবসময় বলে থাকি যে ফাইনাল পরীক্ষায় বা আমরা যখন আইএলটিএস এর জন্য আনসার করব তখন একবারে সব পড়বো না। আমরা একবারে সব পড়লাম কিন্তু মিনিং বুঝলাম না, কোনো লাভ হলো না। আমরা অল্প অল্প করে পড়বো, স্লাইস করে করে পড়বো, যাতে করে মিনিংটা মাথায় থাকে। ফার্স্ট, আগেই বলেছে দুইটা বিষয় খাদ্য উৎপাদনকে আলাদা করে। তার মধ্যে প্রথম একটা হচ্ছে এভরি সিঙ্গেল পারসন নিডস ফুড ইচ ডে। প্রত্যেকটা মানুষের প্রতিদিন খাবার দরকার। অ্যান্ড হ্যাজ এ রাইট টু ইট, এবং এটার জন্য তার অধিকার আছে। অ্যান্ড সেকেন্ড, দ্বিতীয়ত, ইট ইজ হিউজলি ডিপেন্ডেন্ট অন নেচার। ইট ইজ বলতে কিট ইজ, এখানে ইট বলতে এই যে প্রথম যে আপনার এই খাবারের কথা বলা হয়েছে বা খাবার উৎপাদনের কথা বলা হয়েছে, এবং এই টু থিংস যে দুটো বিষয় এই খাবার উৎপাদনকে পৃথক করে রাখে সেই কথাটা কি এখানে বলা হয়েছে। তো এটা প্রচন্ড ভাবে নির্ভর করে কিসের উপর, নেচার বা হচ্ছে প্রকৃতি, প্রকৃতির উপর নির্ভর করে থাকে। হিউজলি মানে ব্যাপকভাবে, হিউজ মানে বড় বিশাল, এটা। দিস টু ইউনিক অ্যাসপেক্টস, এই দুইটা মৌলিক বিষয়, অন পলিটিক্যাল, একটা হচ্ছে আপনার পলিটিক্যাল রাজনৈতিক, দ্য আদার ন্যাচারাল আর একটা হচ্ছে পরিবেশগত বা প্রাকৃতিক, মেক ফুড প্রোডাকশন হাইলি ভালনারেবল। ভালনারেবল মানে হচ্ছে যেটা সহজে পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা দুর্বলতা। সাস্টেইনেবল মানে টেকসই। আর ভালনারেবল মানে হচ্ছে যে কোনো সময় এটা হচ্ছে আহ নাও টিকতে পারে, যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে। তো এই দুটা বিষয় ব্যাপকভাবে পরিবর্তনশীল। সহজ আমরা বাংলা করি যে ভালনারেবল মানে হচ্ছে একটা দুর্বলতা বা এটার নেগেটিভ যে কোনো সময় একটা ফলাফল চলে আসতে পারে। অ্যান্ড ডিফারেন্ট ফ্রম এনি আদার বিজনেস, এবং অন্য সকল বিজনেস থেকে পৃথক। দেখেন রিডিংটা যদি একটু ভালো মতো পড়েন তাহলে আইএলস রিডিং এ তো ভালো করবেনই করবেন, এবং আইএলস রাইটিং এও ভালো করবেন। কারণ রিডিং এ যেভাবে পড়বেন আইএলস রাইটিং এ জাস্ট সেভাবে লিখবেন। আর আমাদের রিডিং স্কোর ভালো কেন হয় না, আমরা শুধু কোশ্চেন আনসার সলভ করি কিন্তু আমাদের রিডিং হ্যাবিট বাড়াই না। যখন আমরা রিডিং হ্যাবিট বাড়াবো, রিডিং হ্যাবিট মানে হচ্ছে পড়েই অর্থ বুঝতে পারবো, তখন আমাদের ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষাও ভালো হবে। ওকে। এট দ্য সেম টাইম, একই সময়ে কালচারাল ভ্যালুস আর হাইলি এন্ট্রেন্সড। আপনারা সবাই লিখে রাখেন, এন্ট্রেন্স মানে গেথে বসা, একসাথে থাকা। এন্ট্রেন্সড মানে গেথে বসেছে। এট দ্য সেম টাইম, একই সময় কালচারাল ভ্যালুস, সাংস্কৃতিক বা এক এক দেশের যে এক এক রকম ভ্যালু থাকে, আর হাইলি এন্ট্রেন্সড ইন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল সিস্টেমস ওয়ার্ল্ড ওয়াইড, মানে সাংস্কৃতিক বা সংস্কৃতিগত যে ভ্যালুটা রয়েছে, মূল্যটা রয়েছে, এটা খাবারের সাথে ব্যাপকভাবে জড়িত। অ্যান্ড এগ্রিকালচার সিস্টেমস ওয়ার্ল্ড ওয়াইড, এবং সারা বিশ্বে এই কৃষিগত সিস্টেমের সাথে জড়িত। যেমন ধরেন মুসলমানরা তারা কোন ধরনের খাবার খায়, তো মুসলমানরা যে খাবারটা খায় ওই সব জায়গায় ওই খাবারটাই বেশি বেশি পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। আবার অন্য রিলিজনের যারা তারা যে খাবারটা খায় না,
তো সেটার সাথেও হচ্ছে ওই এলাকার খাবার বা বিজনেস এগুলো ব্যাপকভাবে জড়িত। তো সেটাই হচ্ছে হাইলি এন্ট্রেন্সড। বি নাম্বার প্যারাগ্রাফ, ফার্মার্স এভরিহোয়ার ফেস মেজর রিস্ক। কৃষকরা সর্বক্ষেত্রেই অনেক ঝুঁকির সম্মুখীন হয়ে থাকে। ফেস, এটা প্রেজেন্ট টেন্সে বলা আছে, তার মানে সবসময় হয়ে থাকে এটা। ইনক্লুডিং এক্সট্রিম ওয়েদার, ইনক্লুডিং মানে যত ধরনের রিস্ক আছে সব এখানে বলা হচ্ছে। এক্সট্রিম ওয়েদার, লং টার্ম ক্লাইমেট চেঞ্জ এন্ড প্রাইস ভোলাটিলিটি, মানে যত ধরনের ঝুঁকি আছে। সো এক্সট্রিম ওয়েদার, মারাত্মক একটা আবহাওয়া, লং টার্ম ক্লাইমেট চেঞ্জ, এই যে জলবায়ু পরিবর্তন। এরপর প্রাইস ভোলাটিলিটি, ভোলাটাইল মানে পরিবর্তনশীল। তো ভোলাটিলিটি মানে হচ্ছে অস্থির অবস্থা, মানে যে কোনো সময় অনেক বাড়তে পারে অনেক কমতে পারে, এটা হচ্ছে ভোলাটিলিটি। সো প্রাইস ভোলাটিলিটি এটা একটা রিস্ক ইন ইনপুট অ্যান্ড প্রোডাক্ট মার্কেট। সো এই কৃষকরা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে বা ঝুঁকি সমূহের সম্মুখীন হয়। হাউএভার, যাই হোক না কেন, স্মল হোল্ডার ফার্মার, ছোট ছোট কৃষক যারা আছেন ইন ডেভেলপিং কান্ট্রিজ, উন্নয়নশীল দেশে, মাস্ট ইন এডিশন ডিল উইথ অ্যাডভার্স এনভায়রনমেন্টস। সো এই উন্নয়নশীল দেশসমূহের কৃষকরা তারা অ্যাডভার্স এনভায়রনমেন্টস মানে প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়, বোথ ন্যাচারাল ইন টার্মস অফ সয়েল কোয়ালিটি, রেইনফল ইটিসি। তো কিসের কিসের সমস্যার সম্মুখীন হয়? সয়েল কোয়ালিটি মানে মাটির যে গুণগত মান, রেইনফল প্রচন্ড পরিমাণে বৃষ্টি, এগুলোর হচ্ছে সম্মুখীন হয়ে থাকে। অ্যান্ড হিউম্যান, সো একটা হচ্ছে দুইটা সমস্যার সম্মুখীন হয় অ্যাডভার্স এনভায়রনমেন্ট, একটা হচ্ছে ন্যাচারাল প্রাকৃতিক, আর একটা হচ্ছে আপনার হিউম্যান মানুষ কর্তৃক যে সমস্যা, ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, ফাইন্যান্সিয়াল সিস্টেমস, মার্কেট, নলেজ অ্যান্ড টেকনোলজি। সো যেগুলো হিউম্যানের সাথে জড়িত, ইনফ্রাস্ট্রাকচার, একটা দেশের রাস্তাঘাট, অন্যান্য সরকারি সুযোগ সুবিধা কতটুকু থাকবে, এগুলো এক এক দেশে এক এক রকম হচ্ছে নির্ভর করে। কাউন্টার ইনটিউটিভলি, ইনটিউটিভ মানে স্বজ্ঞাতভাবে স্বাভাবিকভাবে, হাঙ্গার ইজ প্রিভ্যালেন্ট। হাঙ্গার ইজ প্রিভ্যালেন্ট, প্রিভ্যালেন্ট মানে প্রচলিত বা হচ্ছে যেটা নীরবভাবে বিদ্যমান, মানে সব জায়গায় যেটা মানে আছে, এটাকে বলে প্রিভ্যালেন্ট। সো হাঙ্গার ইজ প্রিভ্যালেন্ট, এই ক্ষুধা প্রায় সব জায়গায় আছে। এবং মেনি স্মল হোল্ডার ফার্মার্স ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, উন্নয়নশীল বিশ্বে আহ, সকল এই যে স্মল হোল্ডার ফার্মার্স এর মধ্যেই এই ক্ষুধা বা এই যে সমস্যাগুলো, এগুলো প্রায় সব জায়গায় বিদ্যমান। ওকে, এখানে বেশ কিছু ওয়ার্ড আছে একটু কঠিন। দেখেন আমাদের ক্যামব্রিজ 10 থেকে ক্যামব্রিজ 17 পর্যন্ত রিডিং এর ভোকাবুলারি, প্রত্যেকটা টেস্টের প্রত্যেকটা প্যাসেজের কঠিন ভোকাবুলারি লিস্ট একসাথে করে দেওয়া আছে। আপনি আমাদের 09561654322 তে নক দিলে আমরা, যারা ফুল কোর্সে ভর্তি হন তাদেরকে এগুলো এমনি দিয়ে দেওয়া হয়, এমনি মানে কোর্সের সাথে ইনক্লুডেড। আর অ্যাডিশনালি আমরা অল্প কিছু টাকায় এটা সেল করে থাকি। সো আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। ওকে, এরপর সি নাম্বার প্যারাগ্রাফে, পার্টিসিপেন্টস ইন অনলাইন ডিবেট argued that participants, অংশগ্রহণকারীরা, ইন দ্য অনলাইন ডিবেট, এই যে অনলাইন ডিবেটের অংশগ্রহণকারীরা, argued that তারা বিতর্ক করে যে, আওয়ার বিগেস্ট চ্যালেঞ্জ, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা সমস্যা, ইজ টু অ্যাড্রেস, এটার হচ্ছে অ্যাড্রেস করা বা মোকাবেলা করা, দ্য আন্ডারলাইন কজেস অফ দ্য এগ্রিকালচার সিস্টেমস ইনএবিলিটি। তো যে সমস্ত কারণ সমূহ রয়েছে কৃষিক্ষেত্রের, টু এনশিওর সাফিসিয়েন্ট ফুড ফর অল, তো সবার জন্য পর্যাপ্ত খাবার ম্যানেজ করা, এটা এটা আমাদের জন্য অন্য মানে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। দে আইডেন্টিফাইড, তারা চিহ্নিত করেছিল, অ্যাজ ড্রাইভার্স অফ দিস প্রবলেম, এই সমস্যার ড্রাইভার কারা, এই সমস্যার হচ্ছে কারা, কিসের জন্য এই সমস্যাটা হয়ে থাকে। আওয়ার ডিপেন্ডেন্সি অন ফসিল ফিউলস অ্যান্ড আনসাপোর্টিভ গভর্নমেন্ট পলিসিস। সো তারা আইডেন্টিফাই করেছিল এই সমস্যাগুলোকে। কারা তাহলে ড্রাইভার্স? এই ফসিল ফিউলস, জীবাশ্ম জ্বালানি একটা সমস্যা। আমাদের যে নির্ভরশীলতা কিসের উপর, এই যে ফসিল ফিউলস এর উপর অতিরিক্ত নির্ভরশীলতা, এবং আনসাপোর্টিভ গভর্নমেন্ট পলিসি, সরকার যে সাপোর্ট দেয় না, আনসাপোর্টিভ, তারা যে হচ্ছে মানুষকে সহায়তা করে না, এইটা একটা অন্যতম সমস্যা। ওকে, পরের প্যারাগ্রাফ দেখি, ডি নাম্বার, অন দ্য কোশ্চেন অফ মিটিগেটিং দ্য রিস্ক ফার্মার্স ফেস, এই কৃষকরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়
সেগুলো কমানোর প্রশ্নে আপনি পুরো সেন্টেন্সটাকে শুরুতে আপনি প্রত্যেকটা ওয়ার্ডকে দরকার হলে আলাদা আলাদা করে ফেলেন। মিটিগেট মানে কমানো, প্রশমন করা। অন দ্য কোশ্চেন অফ মিটিগেটিং, এই জিনিসটা কমানোর ক্ষেত্রে, কি কমানোর ক্ষেত্রে, রিস্ক ঝুঁকি সমূহ কৃষকরা যেগুলো সম্মুখীন হয়। মোস্ট এসেইস্ট, এসে মানে প্রবন্ধ, আর এসেইস্ট মানে প্রবন্ধবিদ, যারা লেখালেখি করে। মোস্ট এসেইস্ট কল্ড ফর গ্রেটার স্টেট ইন্টারভেনশন। তো বেশিরভাগ প্রবন্ধবিদ বা বেশিরভাগ লেখক তারা আহ্বান করে এই যে বা বলে গ্রেটার স্টেট ইন্টারভেনশন, মানে ব্যাপক আকারে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ডাকার জন্য তারা দাবি করে। ইন হিজ এসে, তার এসেতে, কানায় এফ ওএনজি, একজন ভদ্রলোক, আমরা জানি না সে ভদ্রলোক না অভদ্রলোক, যাই হোক, এই কানায় এফ ওএনজি, প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, এই প্রেসিডেন্ট না কোথাকার কোন কুতুব, কোথাকার কোন ইউনিভার্সিটির সে হচ্ছে আপনার লেখক, বা কোথা থেকে সে পাশ করেছে, কি করেছে, এগুলো আমাদের জানার কোনো দরকার নেই। শুধুমাত্র মেইন আইডিয়াটা নেবেন যে ওএনজি সাহেব আর্গুড দ্যাট, বিতর্ক করে যে গভর্নমেন্টস ক্যান সিগনিফিকেন্টলি রিডিউস রিস্ক, গভর্নমেন্ট ব্যাপকভাবে ঝুঁকিগুলো কমাইতে পারে ফর ফার্মার্স, কৃষকদের জন্য, বাই প্রোভাইডিং বেসিক সার্ভিসেস, কিভাবে ঝুঁকি কমাইতে পারে, এই বেসিক সার্ভিসগুলো দেওয়ার মাধ্যমে। লাইক, লাইক মানে উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এটাকে লাইক দিয়ে বোঝানো হয়, লাইক রোডস টু গেট প্রডিউস মোর ইফিসিয়েন্টলি টু মার্কেটস, or water and food storage facilities to reduce losses. সো কি দিবে হচ্ছে সরকার, বা সরকার এখানে কিভাবে ঝুঁকিটা কমাবে, ওয়াটার অ্যান্ড ফুড স্টোরেজ ফ্যাসিলিটিটা দিবে দিবে আর আরেকটা হচ্ছে বেসিক সার্ভিসেস লাইক রোডস, রাস্তাঘাটের মতো বেসিক সার্ভিসগুলো, যেগুলোর মাধ্যমে মার্কেটে যাতায়াত করাটা খুব ইজি হবে। সোফিয়া মার্ফি, সিনিয়র অ্যাডভাইজার টু দ্য ইনস্টিটিউট অফ এগ্রিকালচার ট্রেড পলিসি, ওই সিনিয়র অ্যাডভাইজার না কোথাকার কোন হচ্ছে নেতা খেতা, এগুলো আমাদের দরকার নাই। সোফিয়া মার্ফি সাজেস্টেড দ্যাট, এটা আমাদের দরকার। দ্য প্রকিউরমেন্ট, প্রকিউর মানে আহরণ করা। আপনারা যারা বিবিএ পড়াশোনা করেছেন, এমবিএ পড়াশোনা করেছেন, বা এসসিএম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মার্কেটিং এর একটা সাবজেক্ট আছে, এবং এটা আপনার বড় বড় প্রতিষ্ঠানেও জড়িত। প্রকিউরমেন্ট বলা হয়ে থাকে যে একটা প্রতিষ্ঠান বাইরের থেকে কতটুকু প্রোডাক্ট কত টাকার মধ্যে হলে কিভাবে আনবে। যেমন সরকারি একটা প্রকিউরমেন্ট আইন রয়েছে, 30,000 টাকার মধ্যে হলে যে কেউ যে আনতে পারবে। 30,000 থেকে 3 লাখ টাকার মধ্যে হলে 5 লাখ টাকার মধ্যে একটা প্রোডাক্টটা কিভাবে আনতে হবে, যে সেখানে মিনিমাম 2-3টা দোকান থেকে কোটেশন নিতে হবে। 5 লাখ টাকার উপরে হলে তাকে নিলাম দিতে হবে, মানে পেপারে বা হচ্ছে খোলা নিলাম দিতে হবে। যাই হোক, আইনটা এক এক জায়গার জন্য এক এক রকম, বাট এটা হচ্ছে প্রকিউরমেন্টের একটা রুলস। সো সাজেস্টেড দ্যাট প্রকিউরমেন্ট অ্যান্ড হোল্ডিং অফ স্টকস বাই গভর্নমেন্ট, সরকারের দ্বারা এই যে বিভিন্ন প্রোডাক্টের প্রকিউরমেন্ট করা, আহরণ করা, আর হোল্ডিং অফ স্টকস, একটা স্টককে ধরে রাখা, ক্যান অলসো হেল্প মিটিগেট ওয়াইল্ড সুইংস ইন ফুড প্রাইসেস, খাবারের দামের ওয়াইল্ড সুইংস মানে বন্য পরিবর্তন, ব্যাপকভাবে যেন পরিবর্তন না হয়, এই জন্য সরকার এই প্রোডাক্টগুলোকে নিয়ে রাখতে পারে। বাই অ্যালিভিয়েটিং আনসার্টেনিটিস, অ্যালিভিয়েট মানে কমানো, প্রশমন করা, আনসার্টেনিটিস মানে অনিশ্চয়তা কমাতে সরকার এই প্রোডাক্টগুলো নিয়ে একটা প্রোডাক্টের দাম ব্যাপক পরিবর্তন হওয়া রোধ করতে পারে বা মিটিগেট করতে পারে। ওকে, এর পরের লাইনটা দেখি, পরের প্যারাগ্রাফটা দেখি। শেনজেন ফ্যান, ডিরেক্টর জেনারেল অফ দ্য ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, মেইন কথা, শেনজেন ফ্যান হেল্ড আপ সোশ্যাল সেফটি নেটস, সামাজিক নিরাপত্তা বলয়, অ্যান্ড পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস, এবং জনকল্যাণ কর্মসূচি সে নিয়েছে ইন ইথিওপিয়া, ব্রাজিল অ্যান্ড মেক্সিকো। তো এইসব জায়গায় আপনার এই যে সোশ্যাল সেফটি নেট, সারা সামাজিক নিরাপত্তা জাল, এবং হচ্ছে পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রাম, জননিরাপত্তা বিষয়ক এই সমস্ত কর্মসূচি নিয়েছে। কোথায়? এই যে ইথিওপিয়া, ব্রাজিল, মেক্সিকো। কেন নিয়েছে? অ্যাজ ভ্যালুয়েবল ওয়েলথ, একটা অন্যতম উপায় টু অ্যাড্রেস পোভার্টি এমন ফার্মিং ফ্যামিলিজ, গরিব অসহায় ফ্যামিলির মধ্যে আপনার এই যে পোভার্টি, এটা অ্যাড্রেস করার জন্য, নির্ণয় করার জন্য বা মোকাবেলা করার জন্য, রিডিউস দেয়ার ভালনারেবিলিটি, এবং টু এগ্রিকালচার শকস, কৃষিক্ষেত্রে তাদের যে আপনার ভালনারেবিলিটি বা তাদের যে প্রবলেমগুলো রয়েছে, যে কোনো সময় যাতে এটা সমস্যা না হয়, এই ভালনারেবিলিটিটা কমানোর জন্য
তারা এই কাজসমূহ করেছে। কি করেছে? সোশ্যাল সেফটি নেট এবং পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস নামে কিছু একটা করেছে। ওকে, হাউএভার যাই হোক না কেন, সাম কমেন্টেটরস রেসপন্ডেড দ্যাট, কিছু কমেন্টেটরস তারা রেসপন্ড করে বা বলে থাকে, ক্যাশ ট্রান্সফারস টু পোর ফ্যামিলিজ, বা গরিব দেশসমূহে ক্যাশ ট্রান্সফার করাটা ডু নট নেসেসারিলি ট্রান্সলেট ইনটু ইনক্রিজড ফুড সিকিউরিটি। গরিব দেশসমূহে টাকা পয়সা পাঠানো নেসেসারিলি ডু নট নেসেসারিলি ট্রান্সলেট, স্বভাবতই এটাকে ট্রান্সলেট বা অনুবাদ বা পরিবর্তন করে না ইনটু ইনক্রিজড ফুড সিকিউরিটি। টাকা পাঠাইলেন মানেই যে সেখানে ফুড সিকিউরিটিটা বাড়বে এরকম না। অ্যাজ দিস প্রোগ্রামস ডু নট অলওয়েজ স্ট্রেনথেন ফুড প্রোডাকশন অর রেইজ ইনকাম, যেহেতু এই ধরনের প্রোগ্রামগুলো আপনার ফুড প্রোডাকশন খাবার উৎপাদনও শক্তিশালী করে না বা বাড়ায় না, অর রেইজ ইনকামস অথবা ইনকামও বাড়ায় না। রিগার্ডিং স্টেট সাবসিডিজ ফর এগ্রিকালচার, কৃষিক্ষেত্রে আপনার এই যে রাষ্ট্রীয় যে সাবসিডি বা ভর্তুকি, রোকেয়া কবির, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ বাংলাদেশ নারী প্রগতি সংঘ, কমেন্টেড ইন হার এসে, তার এসেতে কমেন্ট করে যে দিস হ্যাভ নট কম্পেনসেটেড ফর দ্য স্টেন্স হোল্ড এক্সারসাইজ বাই প্রাইভেট ট্রেডার্স। এ কথা কে বলেছে? রোকেয়া কবির বলেছে যে হ্যাভ নট কম্পেনসেটেড, ক্ষতিপূরণ হয়নি, ফর দ্য স্টেন্স হোল্ড মানে ব্যাপকভাবে যেগুলো বেড়েছে, এক্সারসাইজ বাই প্রাইভেট ট্রেডার্স, যেগুলো আপনার প্রাইভেট প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, ব্যক্তিগত ব্যবসায়ী যারা রয়েছে তাদের দ্বারা যে সমস্ত এক্সারসাইজ বা নেগেটিভ কাজ সমূহ যেগুলো হয়েছে, এগুলোর জন্য কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হয় নাই। ইনফ্যাক্ট, বাস্তব অর্থে বা সত্যিকার অর্থে, স্টাডিজ শো দ্যাট, গবেষণা বলে যে 60% অফ বেনিফিশিয়ারিজ অফ সাবসিডিজ, এই ভর্তুকির 60% মতো সুবিধাভোগী আর নট পোর, তারা গরিব না, বাট বাট মানে নেগেটিভ বিপরীত অর্থ, বাট রিচ ল্যান্ড ওনার্স, ধনী ভূস্বামী, ভূ মানে জমি, ওনার্স মানে হচ্ছে স্বামী বা হচ্ছে সেটার মালিক। তো ওই যে আমাদের একটা বাংলায় একটা সারাংশ ছিল, তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে এই দু বিঘা, যাই হোক কইতে পারলাম না ঠিক মতো, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমির একটা হচ্ছে কবিতা। অ্যান্ড নন ফার্মার ট্রেডার্স, এই সুবিধা কারা পায় না? এই ধনী গরিব মানুষ পায় না, আর নট পোর, তারা কারা পায়? যারা ধনী শ্রেণীর বণিক ব্যবসায়ী যারা রয়েছে তারাই পেয়ে থাকে। ওকে, পরের প্যারাগ্রাফ, ওএনজি মার্ফি অ্যান্ড ফ্যান আর্গুড দ্যাট, তারা বিতর্ক করে, প্রাইভেট রিস্ক ম্যানেজমেন্ট টুলস, ব্যক্তিগত ঝুঁকি ব্যবস্থাপনা যন্ত্রগুলো যেগুলো রয়েছে, ঝুঁকি ব্যবস্থাপনা যন্ত্রসমূহ, ঝুঁকি ব্যবস্থাপনার বেশ কিছু যন্ত্র আছে, যেমন ধরেন আপনি এক জায়গায় 1 কোটি টাকা ইনভেস্ট না করে 1 কোটি টাকা আপনি 10 জায়গায় ইনভেস্ট করেন, যাতে আপনার ওই 1 কোটি টাকা একবারে খতম না হয়ে যায়, এক মানে কোথাও বাড়বে কোথাও কমবে, এইভাবে যেন ঠিক থাকে। তো এটাকে আরো বেশ কিছু আপনার বিজনেস টুলস রয়েছে, যেগুলো এখানে বলা আছে যে প্রাইভেট রিস্ক ম্যানেজমেন্ট টুলস, যেগুলো এখানে আর্গিউ করে তারা বলতেছে প্রাইভেট রিস্ক ম্যানেজমেন্ট টুলস, ব্যক্তিগত ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়গুলো, লাইক প্রাইভেট ইন্স্যুরেন্স, কমোডিটি ফিউচার মার্কেটস অ্যান্ড রুরাল ফিনান্স। সো লাইক মানে উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, সাস এস private insurance, commodity future markets, and rural finance can help small scale producers mitigate risk। এই সবগুলো মিলে প্রাইভেট ইন্স্যুরেন্স, বিমা, কমোডিটি ফিউচার মার্কেটস অ্যান্ড রুরাল ফিনান্স, আপনার গ্রাম্য অর্থনীতি, এগুলো সাহায্য করে স্মল স্কেল প্রডিউসার, ছোট আকারে যারা উৎপাদন করে তাদেরকে সাহায্য করে। মিটিগেট রিস্ক কি সাহায্য করে? এটা দেখেন আপনার প্রাইভেট রিস্ক ম্যানেজমেন্ট টুলস, এটা হচ্ছে আপনার মেইন সাবজেক্ট, এটার ভার্ব হচ্ছে ক্যান, আর লাইক দিয়ে পর্যন্ত যা বলছে এক্সাম্পল বলছে, সেটা কি করতে পারে? ঝুঁকি কমাইতে পারে এবং ইনভেস্টমেন্টকে হচ্ছে অ্যালাউ করতে করে বা সাহায্য করতে পারে ইন ইমপ্রুভমেন্টস মানে উন্নতির জন্য। হেল্প স্মল স্কেল প্রডিউসার্স, যারা অল্প পরিসরে উৎপাদন করে তাদেরকে সাহায্য করতে পারে, কি সাহায্য করতে পারে? মিটিগেট রিস্ক, ঝুঁকি কমাতে।
হেল্প একটা পজিটিভ ভার্ব, হেল্পের পরে যদি বস্তুবাচক আসে তারপরে আপনার এই যে ইনফিনিটিভও দিতে পারেন, অথবা হচ্ছে আপনার এখানে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মও দিতে পারেন। সো স্মল স্কেল প্রডিউসার্স মিটিগেট রিস্ক, সো তাদেরকে ঝুঁকি কমাইতে সাহায্য করে। এরপর বলেছে কবির অন দ্যাট, কবির সতর্ক করেছিল যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কিমস, financial support schemes often encourage the adoption of high input agricultural practices. সো ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কিমস, অর্থনৈতিক সহায়তা পরিকল্পনা যেগুলো রয়েছে প্রায় তাদেরকে উৎসাহিত করে দ্য অ্যাডপশন নিতে হাই ইনপুট এগ্রিকালচার প্র্যাকটিস, মানে হাই ইনপুট উচ্চ যে ইনপুট গুলো রয়েছে এগ্রিকালচারের ক্ষেত্রে যেগুলো দেওয়া হয়ে থাকে, তো সেগুলোকে উৎসাহিত করে যে আপনার খরচ যা হয় হোক। হুইচ ইন দ্য মিডিয়াম টার্ম মে রেইজ প্রোডাকশন কস্ট, এগুলোর মাধ্যমে কি হতে পারে, প্রোডাকশন কস্টটা বেড়ে যেতে পারে বিয়ন্ড দ্য ভ্যালু অফ দেয়ার হারভেস্ট, এই হারভেস্ট বা শস্যের দাম ছাড়াও এখানে তাদের দামটা অনেকাংশে বেড়ে যেতে পারে। মার্ফি নোটেড দ্যাট, মার্ফি আরো বলে যে হোয়েন ফিউচার মার্কেটস বিকাম এক্সেসিভলি ফাইন্যান্সিয়ালাইজড, যখন ভবিষ্যতের মার্কেটগুলো আরো ব্যাপকভাবে আপনার ফাইন্যান্সিয়ালাইজড হবে, দে ক্যান, মানে আর্থিকভাবে জড়িত হবে, দে ক্যান কন্ট্রিবিউট টু শর্ট টার্ম প্রাইস ভোলাটিলিটি, তারা কি হতে পারে, শর্ট টার্ম প্রাইস ভোলাটিলিটি, মানে ভোলাটিলিটি মানে আমরা বলেছি যে ভোলাটিলিটি মানে হচ্ছে অস্থির অবস্থা, শর্ট টার্ম প্রাইস ভোলাটিলিটি মানে অল্প সময়ের জন্য যে কোনো দামের পরিণত হতে, অনেক বেশি হতে পারে, অনেক কম হতে পারে। হুইচ ইনক্রিজেস ফার্মার্স ফুড ইনসিকিউরিটি, যখন প্রাইসের দামটা ফিক্সড হবে না তখন আপনার এই কৃষকের খাবারের একটা অনিরাপত্তা তৈরি হবে। যদি সব ইনসিকিউরিটি মানে হচ্ছে অনিরাপত্তা। ধরেন আমি বাংলাদেশে গরুর ব্যবসা করুম, এখন গরুর ব্যবসা যে করুম, সামনে কোরবানি ঈদ আসতেছে, এখন গরুর দাম যদি ঠিক না হয়, এই সরকার কি করে, ধরেন দেশের বাইরে থেকে অনেক গরু অনেক সময় আসে, অনেক সময় আসে না, তো এটার বাংলাদেশের দামের কোনো ফিক্সড নাই, কখনো অনেক কম হয়, অনেক কখনো অনেক বাড়ে। তো আমি যে গরুর ব্যবসা করুম, তাহলে তো আমি ভয় পেয়ে যাব যে আমার কি লাভ হবে না লস হবে, এত কষ্ট করে 10 লাখ টাকা খরচ করে আমার কি লাভ হবে না লস হবে। সো এখানে সেটাই বলেছে যে শর্ট টার্ম প্রাইস ভোলাটিলিটি হুইচ ইনক্রিজেস ফার্মার্স ফুড ইনসিকিউরিটি। সো দামের যদি এইভাবে ব্যাপক অস্থির অবস্থা বিরাজ করে, তাহলে আপনার এই বিজনেসেও থমথমে অবস্থা বিরাজ করবে। যাই হোক, মেনি পার্টিসিপেন্টস অ্যান্ড কমেন্টেটরস, অনেক অংশগ্রহণকারীরা এবং হচ্ছে যারা কমেন্ট করে, আহ, তারা কি বলছে, এমফাসাইজ, তারা জোর দাবি জানিয়েছে দ্য গ্রেটার ট্রান্সপারেন্সি ইন মার্কেটস, তারা দাবি জানিয়েছে যে মার্কেটে আরো স্বচ্ছতা থাকতে হবে, ব্যাপক স্বচ্ছতা থাকতে হবে, ইজ নিডেড টু মিটিগেট দ্য ইম্প্যাক্ট অফ ভোলাটিলিটি, এই ভোলাটিলিটি মানে অস্থির অবস্থার প্রভাব কমাতে মার্কেটে আরো স্বচ্ছতা রাখতে হবে, অ্যান্ড মেক ইভিডেন্ট, এবং এটাকে স্বচ্ছ করতে হবে বা ইভিডেন্ট মানে প্রমাণ রাখতে হবে, ওয়েদার অ্যাডুকেট স্টকস অ্যান্ড সাপ্লাইজ আর অ্যাভেলেবল, সেখানে যথেষ্ট পরিমাণে স্টকস আছে এবং সাপ্লাইজ আছে, মজুদ সেখানে অলরেডি সেখানে আছে। আদার্স কন্টেন্ডেড দ্যাট, অন্যরা হচ্ছে আরো তারা দাবি করে থাকে বা বিরুদ্ধে বলে থাকে, এগ্রি বিজনেস কোম্পানি শুড বি হেল্ড, এগ্রি বিজনেস কোম্পানিকে কি হইতে হবে, তাদেরকে হচ্ছে এটা ব্যবস্থা করতে হবে রেসপন্সিবল ফর পেইং ফর নেগেটিভ সাইড ইফেক্টস, এই যে নেগেটিভ যে অবস্থা যেগুলো রয়েছে এগুলার জন্য, এগুলাকে হচ্ছে নেগেটিভ সাইড ইফেক্টের জন্য পে করার জন্য তাদেরকেই এটাকে দায়ী হইতে হবে, এই এগ্রি বিজনেস কোম্পানিকে রেসপন্সিবল ফর হচ্ছে দায়ী কারণ এটা। তো নেগেটিভ সাইড ইফেক্টের জন্য তাদেরকেই এটার জন্য দায়ী করতে হবে এবং তাদেরকেই পে করতে হবে। ওকে, পরেরটা, মেনি এসেইস্ট, অনেক প্রবন্ধবিদ মেনশন ক্লাইমেট চেঞ্জকে মেনশন করেছিলেন অ্যান্ড ইটস কনসিকুয়েন্স, এবং এটার প্রভাবকে বলেছেন ফর স্মল স্কেল এগ্রিকালচার, ছোট আকারের কৃষির জন্য। ফ্যান বলেছিলেন ইন অ্যাডিশন টু রিডিউসিং ক্রপ ইয়েল্ডস, তো এই যে শস্য কমানোর পাশাপাশি ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজেস দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ এক্সট্রিম ওয়েদার ইভেন্টস, ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনটা আপনার এই যে
এটাকে বাড়িয়ে তোলে। কাকে বাড়িয়ে তোলে? এই ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে তোলে, অ্যান্ড ম্যাগনিটিউড এটাকেও হচ্ছে বাড়িয়ে তোলে। তো এটার মাত্রা এবং ফ্রিকোয়েন্সিটাকে ব্যাপকভাবে বাড়িয়ে তোলে। সো ফ্রিকোয়েন্সি অফ এক্সট্রিম ওয়েদার ইভেন্টস হুইচ ইনক্রিজেস, এই যে ম্যাগনিটিউড এবং ফ্রিকোয়েন্সি অফ এক্সট্রিম ওয়েদার ইভেন্টস এর মাধ্যমে কি হয়? হুইচ ইনক্রিজেস, যেগুলো বাড়ায় স্মল হোল্ডার ভালনারেবিলিটি, যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের হচ্ছে আপনার এই সমস্যা, যেটা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হতে পারে, তাদের মার্কেট ফিক্সড না। তো এটাকে বলা হচ্ছে ভালনারেবিলিটি। সাস্টেইনেবল মানে টেকসই, আর ভালনারেবল মানে যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে, এইটা এই অর্থে এখানে আসতেছে। তো আপনি ডিকশনারিতে সার্চ দিলে আগে পরে ভিন্ন অর্ডও পেতে পারেন, বাট এখানে এই অর্থে আসতেছে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন। ব্যাপারটা আসলে হচ্ছে এরকম, যেরকম বলতেছি মোটামুটি ঠিক সেরকম। দ্য গ্রোয়িং আনপ্রেডিক্টেবিলিটি অফ ওয়েদার প্যাটার্নস, তো এই যে ওয়েদার বা আবহাওয়ার অবস্থার যে অনিশ্চয়তা, ইনক্রিজেস ফার্মার্স ডিফিকাল্টি, এটা বাড়িয়ে তোলে। কি বাড়িয়ে তোলে? কৃষকের সমস্যা। ইন ম্যানেজিং ওয়েদার রিলেটেড রিস্ক, আবহাওয়া সংক্রান্ত যে ঝুঁকি সমূহ রয়েছে এগুলাকে, এগুলোর সমস্যা, কৃষকের সমস্যা এটা বাড়িয়ে তোলে। অ্যাকর্ডিং টু দিস অথর, এই লেখকের মতে, অন সলিউশন উড বি টু ডেভেলপ ক্রপ ভ্যারাইটিস। একটা সলিউশন হতে পারে যে ক্রপ ভ্যারাইটি মানে শস্যের পরিবর্তন বা পার্থক্য এক এক সময় এক একটা রাখা, দ্যাট আর মোর রেজিলিয়েন্ট, যেগুলো অনেক বেশি আপনার স্থিতিস্থাপকশীল বা অনেক স্থিতিশীল, রেজিলিয়েন্ট টু নিউ ক্লাইমেট ট্রেন্ডস অ্যান্ড এক্সট্রিম ওয়েদার প্যাটার্নস। স্থিতিস্থাপক বা হচ্ছে স্থিতিশীল কিসের ক্ষেত্রে? এই ক্লাইমেট ট্রেন্ডস এর, নতুন ক্লাইমেট ট্রেন্ডস এর জন্য, এবং এক্সট্রিম ওয়েদার প্যাটার্নস, যত মারাত্মক আবহাওয়া হোক না কেন এটার জন্য এটা রেজিলিয়েন্ট বা স্থিতিশীল। অ্যাকর্ডিংলি, পর্যায়ক্রমে প্যাট মুনি, co-founder and executive director of the ETC group, Pat Mooney suggested that if we are to survive climate change, যদি আমরা ক্লাইমেট চেঞ্জের এটার সাথে বেঁচে থাকতে চাই, সার্ভাইভ করতে চাই, উই মাস্ট অ্যাডপ্ট পলিসিস, আমাদেরকে পলিসি গ্রহণ করতে হবে, দ্যাট লেট পিসেন্টস ডাইভার্সিফাই, এগুলো কৃষক সম্প্রদায়কে ডাইভার্সিফাই মানে হচ্ছে পার্থক্য করতে সহায়তা করবে, পার্থক্য করতে দিবে, দ্য প্লান্ট অ্যান্ড এনিমাল স্পিসিস। তো এই যে বিভিন্ন ধরনের গাছ এবং বিভিন্ন ধরনের প্রাণীর এই এই সমস্ত প্রজাতির পার্থক্য করতে, অ্যান্ড ভ্যারাইটিস অথবা ব্রিডস দ্যাট মেক আপ আওয়ার মেনুস, এবং সেগুলোকে হচ্ছে যেগুলো আমাদের মেনুতে থাকে, খাবার মেনুতে থাকে, এগুলোকে হচ্ছে আরো নতুন করে ব্রিড করবে বা লালন পালন করবে বা সেগুলোকে হচ্ছে উৎপাদন করবে। ওকে, দেখেন যারা বিগিনার তারা একবারে পড়বেন না, ছোট ছোট অল্প অল্প করে পড়বেন। দরকার হলে একটা, এখানেই আপনি আধা ঘন্টা সময় দেন, 1 ঘন্টা সময় দেন, সমস্যা নেই। এটা আপনার অন সোর্ট অফ ইনভেস্টমেন্ট, টাইম ইনভেস্টমেন্ট, যেটা ফিউচারে আপনাকে হচ্ছে ফাইনাল পরীক্ষায় আপনি অর্থ মানে সেন্টেন্স পড়েই অর্থ বুঝতে পারবেন। সাম পার্টিসিপেটিং অথর্স অ্যান্ড কমেন্টেটরস আর্গুড, তো আরো কিছু আপনার অংশগ্রহণকারী লেখক এবং হচ্ছে যারা কমেন্ট করেছেন বা যারা কথা বলেছেন, আর্গুড ইন ফেভার অফ কমিউনিটি বেসড অ্যান্ড অটোনোমাস রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস, তারা হচ্ছে আর্গুই করেছেন ইন ফেভার অফ, এটার পক্ষে। কার পক্ষে? কমিউনিটি বেসড মানে সামাজিক বিষয়ের ভিত্তি করে, কমিউনিটি মানে সম্প্রদায়, একসাথে সবাই মিলে কাজ করা, কমিউনিটি বেসড সাম্প্রদায়িক, অ্যান্ড অটোনোমাস রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস, এবং অটোনোমাস স্বায়ত্তশাসিত রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস, যেগুলো ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল সমূহ থ্রু কালেকটিভ অ্যাকশন গ্রুপস, মানে একসাথে একসাথে গ্রুপের মাধ্যমে কাজ করার মাধ্যমে, এই যারা একসাথে গ্রুপ ভিত্তিক কাজ করে থাকে তাদের পক্ষে এই অথর্স বা কমেন্টেটরস আর্গুই করেছেন। কোঅপারেটিভ অর প্রডিউসার্স গ্রুপস, সো সহায়ক বা এই যে উৎপাদনকারীদের গ্রুপ ভিত্তিক যে কাজটা। সাম গ্রুপস এনহ্যান্স মার্কেট অপরচুনিটিস, কিছু কিছু দল সমূহ মার্কেট অপরচুনিটিসটা, মার্কেটের সুযোগ সুবিধাকে আরো এনহ্যান্স করেছেন বা বাড়িয়ে দিয়েছেন, বা হচ্ছে এটাকে আরো বেশি হচ্ছে বলেছেন, স্ট্রংলি বলেছেন। ফর স্মল স্কেল প্রডিউসার্স রিডিউস মার্কেটিং কস্ট অ্যান্ড সিনক্রোনাইজ বাইং অ্যান্ড সেলিং উইথ সিজনাল প্রাইস
কন্ডিশনস। সো কিছু গ্রুপ এটাকে আরো সমৃদ্ধ করেছেন, বাড়িয়ে দিয়েছেন মার্কেট অপরচুনিটিস, সুবিধা সমূহকে। স্মল স্কেল প্রডিউসার যারা হচ্ছে স্বল্প মেয়াদী বিভিন্ন কিছু উৎপাদন করে থাকে, রিডিউস মার্কেটিং কস্টটা কমাইতে, অ্যান্ড সিনক্রোনাইজ বাইং অ্যান্ড সেলিং উইথ সিজনাল প্রাইস কন্ডিশন, এবং এটাকে হচ্ছে ধরে রাখতে, কি ধরে রাখতে, সিজন মানে মাঝে মাঝে সিজনাল বা হচ্ছে সমসাময়িক অবস্থায় মার্কেটিং, বাইং অ্যান্ড সেলিং, কেনা এবং বেচার জন্য এটাকে হচ্ছে প্রাইসটা যেন ঠিক থাকে, খুব বেশি যেন কমে বাড়ে না। অ্যাকর্ডিং টু মার্ফির মতে কালেকটিভ অ্যাকশন অফার্স অ্যান ইম্পর্টেন্ট ওয়ে, একসাথে কাজ করাটা একটা অন্যতম একটা উপায় হয়, পথ হয় ফর ফার্মার্স টু স্ট্রেনথেন দেয়ার পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক বার্গেনিং পাওয়ার। সে একসাথে কাজ করাটা তাদের এই যে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক বার্গেনিং পাওয়ারকে আরো শক্তিশালী করে ফেলে। কারণ কৃষকরা বা যখন কোনো একটা দল একসাথে হয়ে কাজ করবে তখন তাকে বলা হয় কালেকটিভ অ্যাকশন, আর কালেকটিভ অ্যাকশনের মাধ্যমে এই সুযোগ সুবিধাগুলো হয়, তাদের পলিটিক্যাল এবং ইকোনমিক বার্গেনিং পাওয়ারটা আরো শক্তিশালী হয় যখন মানুষ একসাথে কাজ করে। অ্যান্ড টু রিডিউস দেয়ার বিজনেস রিস্ক, এবং মানুষ একসাথে যখন কাজ করবে ব্যবসায় ঝুঁকি সমূহ কমবে। অন কমেন্টেটর, আরেকজন হচ্ছে বক্তা, জিয়েলটন, অন দ্যাট, সতর্ক করে দেন যে কালেকটিভ অ্যাকশন ডাজ নট কাম অ্যাজ এ ফ্রি গুড, কালেকটিভ অ্যাকশনের মাধ্যমে কখনো বিনামূল্যে পণ্য আসে না। ইট টেক্স টাইম, এটা হচ্ছে সময় সাপেক্ষ। ইফোর্ট অ্যান্ড মানি টু অর্গানাইজ, এবং ইফোর্ট দিতে হবে এবং হচ্ছে আপনার টাকা লাগবে এটাকে সংহতি করার জন্য, মানে হচ্ছে অর্গানাইজ করার জন্য, ব্যবস্থা করার জন্য। বিল্ড ট্রাস্ট, এখানে ট্রাস্ট গড়ে তুলতে হবে, অ্যান্ড টু এক্সপেরিমেন্ট, এবং এটাকে এক্সপেরিমেন্ট করার জন্য। আদার্স লাইক মার্সেল ভার্নোয়েস অ্যান্ড মার্সেল বিউকেবুম, সাজেস্টেড দ্যাট, সাজেস্ট করে থাকেন, ইন অর্ডার টু অ্যাপ্লাই হোয়াট উই অলরেডি নো, কি সাজেস্ট করেন যে আমরা যা অলরেডি জানি সেটাকে অ্যাপ্লাই করার জন্য অল স্টেক হোল্ডার্স, সমস্ত ধরনের স্টেক হোল্ডার্স যারা, স্টেক হোল্ডার মানে একটা কিছুর সাথে জড়িত, যে কোনো ভাবে জড়িত হোক। যেমন ঢাকা ইউনিভার্সিটির স্টেক হোল্ডার্স কারা, যারা স্টুডেন্ট, যারা টিচার, যারা ওখানকার স্টাফ, যারা দেশের আমাদের দেশের যারা জনগণ, কোনো না কোনো ভাবে তারা জড়িত, তারাই স্টেক হোল্ডার 100% সবাই। আর শেয়ার হোল্ডারটা হচ্ছে যারা কোনো কিছু একটা, ধরেন একটা কোম্পানি শেয়ার কিছু টাকায় কিনছে, তাকে বলা হয় শেয়ার হোল্ডার। তো শেয়ার হোল্ডার আর স্টেক হোল্ডারের মধ্যে সামান্য কিছু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ইনক্লুডিং বিজনেস, গভর্নমেন্ট, সায়েন্টিস্ট অ্যান্ড সিভিল সোসাইটি মাস্ট ওয়ার্ক টুগেদার, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, সকল স্টেক হোল্ডার্স যারা, এই যে বিজনেস, গভর্নমেন্ট, সায়েন্টিস্ট অ্যান্ড সিভিল সোসাইটি, সবাইকে একসাথে কাজ করতে হবে। স্টার্টিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ভ্যালু চেন, ভ্যালু চেনের এই শুরু থেকে এভাবেই শুরু করতে হবে। ওকে, লাস্ট প্যারাগ্রাফ। সাম পার্টিসিপেন্টস, কিছু অংশগ্রহণকারীরা, এক্সপ্লেইন দ্যাট, বর্ণনা করেন, মার্কেট প্রাইস ভোলাটিলিটি ইজ অফেন ওরসেন্ট। সো ভোলাটিলিটি মানে পরিবর্তনশীল, মার্কেটের দামের পরিবর্তনশীল, এত খারাপ হয়ে থাকে যে বাই দ্য প্রেজেন্স অফ ইন্টারমিডিয়ারি পারচেজার্স, মধ্যস্থ ক্রেতা যারা, এদের কারণে খুবই খারাপ অবস্থা হয়ে থাকে। যেমন ধরেন গ্রামের একটা কৃষক, উনি হচ্ছেন আপনার তরমুজ বিক্রি করে থাকেন 10 টাকায়, কথার কথা 20 টাকায় বা 30 টাকায় বা 50 টাকায়, সেই তরমুজ ঢাকায় এসে আমরা কিনি 400 টাকায়, 500 টাকায়, 350 টাকায়। তাহলে আপনি কৃষকের কাছ থেকে মাঝখানের জন কিনতেছেন 50 টাকায়, আর সেই মাঝখানের ভদ্রলোক, আমরা জানি না সে ভদ্রলোক না অভদ্রলোক, না এত বেশি দাম দিয়ে সে দাম নিয়েও সে কেমনে ভদ্রলোক থাকে আমার জানা নাই। তো তিনি 50 টাকা দিয়ে কিনে 450 টাকায় সেল করতেছেন, তো মাঝখানে 400 টাকা তার, তার মানে তার কিছু খরচ বরচ আছে, যাই হোক। তো ওনার এই ইন্টারমিডিয়েরি পারচেজার বা যারা মধ্যস্থ ক্রেতা, তাদের জন্য, হু টেকিং অ্যাডভান্টেজ অফ ফার্মার্স ভালনারেবিলিটি, যিনি হচ্ছে কৃষকের এই যে ভালনারেবিলিটি, এটার সুযোগ নিয়ে থাকে। ডিকটেট প্রাইস, নিজের মতো করে এক একটা দাম নির্ধারণ করে। অন কমেন্টেটর সাজেস্টেড, একজন বক্তা সাজেস্ট করে যে ফার্মার্স ক্যান গেইন গ্রেটার কন্ট্রোল, কৃষকরাই বড় ধরনের নিয়ন্ত্রণ নিতে পারে ওভার প্রাইসেস, দামের উপর, অ্যান্ড মিনিমাইজ প্রাইস ভোলাটিলিটি,
এবং দামের যে পরিবর্তনশীলতা এটা কমাইতে পারে বাই সেলিং ডিরেক্টলি টু কনজিউমার্স। কিছু কনজিউমার্স বা হচ্ছে ভোক্তার কাছে সরাসরি বিক্রি করে প্রাইস ভোলাটিলিটিটা কমাইতে পারে। যেমন ধরেন আপনি সেই বরিশালে অর্ডার করলেন যে ভাইও আমারে হচ্ছে এই তরমুজ দিও 5টা। তো 5টা তরমুজ আপনি সরাসরি কিনলেন 5×5 = 25, 250 টাকা। আপনি ধরেন 100-200 টাকা বা 300-400 টাকা আপনি কুরিয়ার চার্জ দিয়ে আপনি সরাসরি যদি কেনেন, বা রাজশাহী, সাতক্ষীরা এগুলোতে যদি আমের অর্ডার করেন, তাহলে আপনার দামটা কম হচ্ছে বা এবং ভালো জিনিস পাচ্ছেন। সিমিলারলি সোনালী বিস্ট, ফাউন্ডার অফ অ্যাডভাইজার টু দ্য ইনস্টিটিউট অফ হিমালয়ান এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড এডুকেশন, ইন্ডিয়ার এই সোনালী বিস্ট রোড দ্যাট কমিউনিটি সাপোর্টিভ এগ্রিকালচার, সো সম্প্রদায়ের বা সমাজের যে একজন আরেকজনকে সহায়তা করে এরকম কৃষিক্ষেত্রে, হোয়ার কনজিউমার্স ইনভেস্ট ইন লোকাল ফার্মার্স, যেখানে ভোক্তারা নিজেরাই লোকাল ফার্মার্সকে হচ্ছে ইনভেস্ট করে বা এখানে বিনিয়োগ করে, বাই সাবস্ক্রিপশন চাঁদার মাধ্যমে বিনিয়োগ করে, অ্যান্ড গ্যারান্টি প্রডিউসার্স এ ফেয়ার প্রাইস, এবং প্রডিউসার বা উৎপাদনকারীকে একটা গ্যারান্টি দেয় যে তোমারে আমি এই 20 লাখ টাকা দিলাম এই এত বিঘা জমির জন্য, তুমি আমারে তোমার 20 লাখ টাকা তোমারে দিলাম, যত এখানে আম হবে সব আমার। আগেই 5 বছর আগেই ধরেন 20 লাখ টাকা দিয়ে দিছে, এখন বেশি হলেও তার, কম হলেও তার। ওকে, ইজ এ রিস্ক শেয়ারিং মডেল ওর্থ মোর অ্যাটেনশন। তো এটা হচ্ছে ঝুঁকি একটা বন্টন একটা প্রক্রিয়া বা মডেল, যেটা বেশি অ্যাটেনশনের দাবি রাখে। ডিরেক্ট ফুড ডিস্ট্রিবিউশন, সরাসরি খাদ্য এই যে ডিস্ট্রিবিউট করাটা বা খাদ্য বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়াটা, পাঠানো। সিস্টেমস নট অনলি এনকারেজ স্মল স্কেল এগ্রিকালচার, সরাসরি এই যে খাবার পাঠানোর পদ্ধতি এটা শুধুমাত্র ক্ষুদ্র ব্যবসায়ীকেই উৎসাহিত করে না, বাট অলসো গিভ কনজিউমার্স, কিন্তু এক একটা ভোক্তাকে হচ্ছে দেয় মোর কন্ট্রোল, অত্যধিক নিয়ন্ত্রণ ওভার দা ফুড দে কনজিউম, খাবারের উপর একটা অনেক বেশি কন্ট্রোল দেয় বা নিয়ন্ত্রণ দেয় তারা যা কিছু কনজিউম করে। সি রোড, তিনি লেখেন, মানে একজন ভোক্তা যে প্রোডাক্টটা কিনতেছেন সেটার উপর বেশি কন্ট্রোল বা হচ্ছে নিয়ন্ত্রণ রাখা যায়। দ্য পার্সোনাল নেমস ইন দ্য টেক্সট রেফার টু দ্য অথর্স অফ রিটেন কন্ট্রিবিউশনস টু দ্য অনলাইন ডিবেট। সেখানে এই স্টার চিহ্ন দিয়ে পরে বোঝানোর জন্য বলেছে যে সমস্ত নাম দেওয়া আছে, এই নাম সমূহ যেগুলো এই টেক্সটে রেফার করা আছে এগুলো হচ্ছে অনলাইন ডিবেটে যারা রিটেন কন্ট্রিবিউশন তারা তারা যে সমস্ত কথা সমূহ তারা বলেছে, তো এখানে সেই সমস্ত নাম দেয়া আছে। ওকে, তাহলে আপনি এইভাবে ওয়ার্ড টু ওয়ার্ড অর্থ করবেন, বাসায় একটু সময় নিয়ে পড়বেন। একটু সময় লাগলেও আস্তে আস্তে আপনি যখন একটা সেন্টেন্স পড়েই অর্থ বুঝতে পারবেন, তখন ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে। তো যে আমাদের ফুল কোর্স বা হচ্ছে যে কোনো প্রশ্ন জানার জন্য 09561654332 এখানে নক দিন। আল্লাহ সহায় হোক। সালাম আলাইকুম।